আজ মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। শেষ সময়ে কাজে লাগাতে ক্লান্তিহীন গণসংযোগে প্রার্থীরা। একজন সৎ প্রার্থী চাই, যা উন্নয়ন করার জন্য। নিষ্ঠাবান লোককে আমরা ভোট দিব। যার দিয়ে আমাদের উন্নয়ন হবে সেই লোককে অবশ্যই আমরা এবার বেছে নেব। সহিংসতা মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ ইসির। আমাদের একটাই পরিকল্পনা প্রথম থেকে শেষ পর্যন্ত, সেটা হলো সুষ্ঠু সুন্দর নির্বাচন। সেই জন্য যা যা ব্যবস্থা করার দরকার আমরা সবগুলোই করেছি। কোনো সন্ত্রাসীকে আমরা ছাড় দেব না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র এবং আমি ইশরাত জাহান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেরও একটি চক্র জড়িত, শুনানি শেষে ফিলিপিন্সের সিনেটর ওসমেনা। এটি হ্যাকিং নয়, চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। 15 দফা দাবিতে চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার ধর্মঘট। যাত্রীদের দুর্ভোগ, বিকেলে ত্রিপক্ষীয় বৈঠক। ঝুঁকিপূর্ণ 30টি ভবনের মধ্যে একটি ভাঙার কাজ শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে ভাঙা হবে বাকিগুলো। নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনা পাথরের খনির সন্ধান। 1.5 থেকে 2 বছরের মধ্যে উত্তোলন শুরু, জানালেন প্রতিমন্ত্রী। এবং খাদ্যে ভেজাল সহ নানা কারণে প্রতি বছর দেশে 9,000 শিশু আক্রান্ত হচ্ছে ক্যান্সারে। ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ায় চিকিৎসা অব্যাহত রাখতে পারছেন না অভিভাবকরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফিলিপিন্সে পাচার ও সাইবার হ্যাকিং এর পেছনে 3টি চক্র রয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির সিনেটর সার্জিও ওসমেনা। ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ বলেছেন, এটি হ্যাকিং নয়, চুরির ঘটনা। অর্থ চুরির ঘটনা তদন্তে 30% অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। রিজার্ভ চুরির ঘটনায় সিনেটের 6ষ্ঠ দফা শুনানি শেষে ফিলিপিন্সের সংবাদ মাধ্যম এবিসি-সিএনকে একথা জানান জন গোমেজ। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনায় 12 জন ফিলিপিনো নাগরিক জড়িত এমন খবর প্রকাশের পর এবার সিনেটের 6ষ্ঠ দফা শুনানি শেষে নতুন তথ্য দিলেন দেশটির দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির সিনেটর সার্জিও ওসমেনা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফেডারেল রিজার্ভ অফ নিউ ইয়র্ক থেকে ফিলিপিন্সে পাচারে 3টি চক্র জড়িত বলে জানিয়েছেন তিনি। একটি চক্র বাংলাদেশ ব্যাংকের সুইফট কোড চুরি করেছে, দ্বিতীয় চক্রটি সুইফট সিস্টেম হ্যাকিং এর কাজ করেছে, আর অপরটি এই অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে গেছে বলে জানিয়েছেন সার্জিও ওসমেনা। আর এই তৃতীয় চক্রটির সঙ্গে ফিলিপিনো নাগরিকরা জড়িত। আমাদের তদন্ত কার্যক্রমের এখনো পর্যন্ত 30% অগ্রগতি হয়েছে। আর এই চুরি কারো একার পক্ষে ঘটানো সম্ভব নয়। পুরো বিষয়টির জন্য 3টি চক্র জড়িত। এই ঘটনার সঙ্গে বাংলাদেশের কেউ ও ফিলরেম জড়িত বলেও আমরা ধারণা করছি। এদিকে বাংলাদেশ থেকে সিআইডির সদস্যদের একটি তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছেন বলে জানিয়েছেন ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের সিআইডির সদস্যরা ফিলিপিন্সের শুনানিতে অংশ নিয়েছেন। তারা এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নাম চিহ্নিত করেছেন। যদিও নামগুলো সম্পর্কে আমি এখনই কিছু জানি না, তবে আমার মনে হয় না এটা কোনো হ্যাকারের কাজ। এর সাথে অন্য কেউ জড়িত। এদিকে অর্থ চুরির ঘটনায় আরসিবিসির কোষাধ্যক্ষ ও নির্বাহী সহসভাপতি রাউল ভিক্টর তান পদত্যাগ করেছেন। এজি মাহমুদ, সময় সংবাদ। রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনতে বাংলাদেশে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। দুপুরে সময় সংবাদকে কথা বলেন তিনি। অর্থ ফিরিয়ে আনতে শুধু ফিলিপিন্সের উপর নির্ভর না করে সরকারেরও উদ্যোগ থাকা উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ফিলিপাইন্স অনেকটা তাদের কর্তব্যটা তারা পালন করে, অন্তত তাদের সিনেট সিস্টেম, সিনেটটা। বাংলাদেশ থেকে ওটা তৎপরতা দেখাতে হবে যে বাংলাদেশের টাকা এটা প্রমাণ করতে হবে ওদের কোর্টে। সে ব্যাপারে বাংলাদেশ সিরিয়াসনেস দেখানো উচিত। বাংলাদেশ যদি শুধু ফিলিপাইন্সের উপরে বসে থাকে তাহলে আমাদের টাকা পয়সা নাও আসতে পারে, আসলেও পার্সিয়ালি আসবে অথবা অনেক দেরি হয়ে যেতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপট থেকে সেটা চেষ্টা অবশ্যই করতে হবে। ফেডারেল রিজার্ভ সিস্টেমের সহায়তা নিতে হবে। ওয়ার্ল্ড ব্যাংক বলতেছে তারাও সহায়তা করবে, ইন্টারন্যাশনাল এজেন্সিগুলোর সহায়তা নিতে হবে। রিজার্ভ চুরির ঘটনায় যে তদন্ত কমিটিগুলো কাজ করছে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে দুর্নীতি দমন কমিশন।
সকালে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান দুদক সচিব আবু মোহাম্মদ মুস্তফা কামাল। পানামা পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম পাওয়া গেছে সে বিষয়ে এখন অনুসন্ধান চলছে বলে জানান তিনি। বাংলাদেশ ব্যাংকের বিষয়ে আপনারা সবাই জানেন যে পুলিশে একটি মামলা হয়েছে এবং তদন্ত চলমান আছে সিআইডি রেন্ডে। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি অভ্যন্তরীণ তদন্ত টিমও কাজ করছে। আমরা এটা ওয়াচে রেখেছি, এতে যদি কোনো দুর্নীতিমূলক আমাদের তফসিলভুক্ত কোনো ধারার সাথে এটি সংগতিপূর্ণ কোনো তখন আমরা শুরু করব। তবে আমরা অবশ্যই এটিকে নজরে রেখেছি। সিআইডির কাজের অগ্রগতি, বাংলাদেশ ব্যাংকের তদন্ত রিপোর্ট, এদিকে আমরা নজর রেখেছি। যথাসময়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে। সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ 15 দফা দাবিতে ধর্মঘট করছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। দাবি বাস্তবায়নে বারবার বৈঠকের পরও কোনো সুরাহা না হওয়ায় গতরাত 12টা থেকে ধর্মঘট শুরু করেন শ্রমিকরা। প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি দিয়ে ডেস্ক রিপোর্ট। নৌ শ্রমিকদের ধর্মঘটের কারণে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে কোনো রুটেই লঞ্চ ছেড়ে যায়নি, নোঙর করে রাখা হয়েছে সব লঞ্চ। চাঁদপুর ও শরীয়তপুরগামী যাত্রীরা ধর্মঘটের কারণে লঞ্চ ঘাটে এসে চরম দুর্ভোগে পড়েন। এদিকে দ্রুত মজুরি বৃদ্ধি সহ 15 দফা দাবি বাস্তবায়ন করার আহ্বান শ্রমিক নেতাদের। অন্য দাবির জন্য আমরা সময় দিতে পারলেও মজুরি বৃদ্ধির দাবির ব্যাপারে তো সময় দিতে পারবো না। আমরা আশা করি সরকার এবং মালিকরা বর্তমান যে অবস্থা শ্রমিকদের, এই অবস্থাটাকে বিবেচনায় এনে অতি দ্রুততম সময়ের মধ্যে আলোচনার টেবিলে বসে এই সমস্যার সমাধান করবে। মজুরি বৃদ্ধি সহ 15 দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী 16টি ঘাটে পণ্য উঠানামা বন্ধ রয়েছে। একই সাথে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে পণ্য খালাসও। বাণিজ্যিক কাজে ব্যবহৃত অন্তত 8,000 নৌযান কর্ণফুলী নদীর মোহনা থেকে শুরু করে শাহ আমানত ব্রিজ পর্যন্ত প্রায় 10 মাইল এলাকা জুড়ে অবস্থান নিয়ে আছে। আমাদের 15 দফা দাবি আছে। 15 দফা দাবি সমর্থে আমরা সমস্ত কাজকর্ম বন্ধ রেখেছি। শত শত জাহাজ বসে এসে কোনো কাজকর্ম চলবে না। আমাদের দাবি যে পর্যন্ত না মেনে নেবে দেশ পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। এদিকে শ্রমিক ধর্মঘটের কারণে বরিশাল নৌবন্দরে বন্ধ রয়েছে যাত্রী ও পণ্যবাহী নৌ চলাচল। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে বলে জানান নৌ শ্রমিকরা। আর এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আইসি শুনি সকালবেলায় আমার লঞ্চ ঘাটে ধর্মঘট হচ্ছে, তাই আমি কিভাবে চিটাং যাব? হঠাৎ করে জানতেছি না যে ধর্মঘট করছে, এখন তো আমরা সমস্যায় পড়ে গেছি। নৌ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে খুলনা নৌযান চলাচলের অন্যতম কেন্দ্র শহরের 5 নং ঘাট এলাকা। সকাল থেকে কর্মবিরতির ফলে লঞ্চঘাট থেকে 5টি রুটে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া কার্গো কোস্টার সহ 2 শতাধিক পণ্যবাহী জাহাজ আটকা পড়ে আছে ঘাট এলাকায়। বন্ধ রয়েছে পণ্য উঠানামার কাজ। 15 দফা দাবির সমর্থনে ঘাট এলাকায় সকাল থেকে শ্রমিকরা দফায় দফায় মিছিল করেছে। এবছরের 26 জানুয়ারি বিভিন্ন দাবিতে ধর্মঘট করেন নৌ শ্রমিকরা। পরে নৌ পরিবহন মন্ত্রী দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও কোনো সুরাহা না হওয়ায় আবারও ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। দর্শক, ধর্মঘটের খবর জানাতে রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন রিপোর্টার সজল দাস এবং বরিশাল নদী বন্দরে আছেন সহকর্মী ফিদাউস সোহাগ। সরাসরি চলে যাচ্ছে তাদের কাছে। প্রথমে যাচ্ছি সজলের কাছে। সজল, রিশাদ, সদরঘাট লঞ্চ টার্মিনালে অচল অবস্থা এখনো বিরাজমান। আমি শ্রমিক ফেডারেশনের যে সংগঠন রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, যে নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা আসলে এই ধর্মঘট তুলবেন না। আপনি যেমনটি দেখছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে এখনো সকালে যে অবস্থা ছিল এখনো ঠিক একই অবস্থা বিরাজমান। সকালে বেশ কিছু যাত্রী এসেছিলেন সদরঘাট লঞ্চ টার্মিনালে, যারা চাঁদপুর এবং শরীয়তপুরের মতো স্বল্প পাল্লার যাতায়াত করবেন, কিন্তু সকাল থেকে কোনো লঞ্চ এখন পর্যন্ত সদরঘাট থেকে ছেড়ে যায়নি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে লঞ্চগুলো সব সদরঘাটের যে ঘাট রয়েছে, যে পল্টুন রয়েছে, সেই পল্টুনের ঠিক বিপরীত পাশে লঞ্চগুলো ভিড়িয়ে রাখা হয়েছে, যাতে করে কোনো লঞ্চে এখান থেকে আসলে ছেড়ে যেতে পারছে না। তো এর সাথে আমি কথা বলেছিলাম যাত্রী পরিবহন সংস্থার অর্থাৎ মালিকদের যে সংগঠন, সেই মালিকদের সংগঠনের যিনি উপদেষ্টা তার সাথে তিনি যেমনটি বলছেন যে যাত্রী পরিবহনের যে যাত্রীবাহী লঞ্চগুলো রয়েছে, মূলত যাত্রীবাহী লঞ্চের যে শ্রমিকরা রয়েছেন তারা মূলত আন্দোলনে নামেননি। তিনি এমনটি দাবি করেছেন। মূলত কোস্টাল এবং যে
কার্গো জাহাজগুলো রয়েছে, কার্গো জাহাজগুলোর যে শ্রমিকরা রয়েছে, লাইটার জাহাজ, সেই লাইটার জাহাজের যে শ্রমিকরা তারা মূলত আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের যাতে প্রচার প্রসার আরো বেশি হয় এবং এই প্রচার প্রসারের বেশি হওয়ার কারণে তারা আসলে যে যাত্রীবাহী লঞ্চে শ্রমিকরা রয়েছেন তাদেরকেও তাদের আন্দোলনে সামিল করেছেন। এবং কিন্তু এই দাবির প্রেক্ষিতে আমি আবার শ্রমিক ফেডারেশনের যিনি রয়েছেন সভাপতি, তার সাথে কথা বলেছিলাম। তিনি আবার দাবি করছেন যে আসলে যে যাত্রী পরিবহনে তাদের হচ্ছে মূল সমস্যা। তারা আসলে যে তাদের যে বেতন কাঠামো, তাদের যে বেতনের স্বল্পতা রয়েছে, তারা বেতন বাড়ানোর দাবি করছেন। এই বেতনের সমস্যাটা মূলত নাকি তারা দাবি করছেন যে যাত্রী পরিবহনে। তো ইরশাদ, একটি বিষয়, সকাল থেকে এখন পর্যন্ত সদরঘাট মূলত অচল হয়ে রয়েছে। যাত্রীরা এখন পর্যন্ত কোথাও সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি বলে তারাও যেতে পারেননি। অনেক যাত্রী এসে এখানে ভোগান্তির শিকার হয়েছেন। আমি দেখেছি বেশ কিছু অসুস্থ যাত্রী তারা এখানে এসে আবার তাদের বাড়িতে ফিরে গেছেন। তো যাত্রী, শ্রমিক সংগঠন এবং মালিক সংগঠনের যে মুখোমুখি অবস্থান সেটি তাদের বক্তব্যে একদম স্পষ্ট এবং সে কারণেই মূলত এই ধর্মঘটটি চলছে। এবং গত 26 জানুয়ারি একটি ধর্মঘটের ডাক দিয়েছিল শ্রমিক সংগঠনগুলো। সেই সময় থেকে কোনো ধরনের কোনো সুরাহা না হওয়ার কারণেই মূলত এখন তারা আবারও এই আন্দোলনে নেমেছেন। তো বিআইডব্লিউটি এর সাথে আমি কথা বলেছিলাম, তারা আজকে সন্ধ্যায় যে সরকারি দুটি স্টিমার রয়েছে সেই সরকারি দুটি স্টিমার সন্ধ্যা 6:30টার দিকে তারা তাদের তত্ত্বাবধানে ছাড়বেন, যাতে করে একটু হলেও যাত্রী যে বিড়ম্বনা রয়েছে যাত্রীদের, সেই যাত্রী বিড়ম্বনা কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব হয়। মূলত মালিক এবং শ্রমিকদের পাল্টাপাল্টি অবস্থান এখনো বিরাজ করছে এবং কখন নাগাদ এই ধর্মঘট প্রত্যাহার করা হবে কিংবা এই কর্মবিরতি থেকে যা শ্রমিকরা ফিরে আসবেন তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না, যদিও মালিকরা বলছেন বিকাল থেকে তারা আবারও লঞ্চ চালানো শুরু করবেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সবশেষ। এখন বরিশাল লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ, এখন আমরা সরাসরি যাব তার কাছে। সজল, আপনাকে ধন্যবাদ। ধর্মঘটের কারণে বরিশাল নদীবন্দর একেবারেই অচল হয়ে পড়েছে। সকাল থেকে এই পর্যন্ত আমরা বরিশাল নদীবন্দরে অবস্থান করছি। আমরা যেটা দেখতে পেয়েছি যে সকাল থেকে এই পর্যন্ত কিন্তু বরিশাল নদীবন্দর থেকে কোনো লঞ্চ কোনো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি, আর কোনো গন্তব্য থেকে বরিশাল নদীবন্দরেও কিন্তু কোনো লঞ্চ আসেনি। আমরা একটা জিনিস জানিয়ে রাখি যে এই পূর্ব ঘোষণা অনুসারে এই কর্মবিরতি শুরু হয়েছে, এই কারণে যাত্রী ও পণ্যবাহী সব ধরনের নৌ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নদীবন্দরে এই মুহূর্তে 5টি লঞ্চ রয়েছে। এর মধ্যে পারাবাত 2, পারাবাত 9, সুন্দরবন 8, টিপু 7 এবং গ্রিন লাইন। এই 5টি লঞ্চের মধ্যে 4টি লঞ্চ সন্ধ্যার পরে সাধারণ দিনগুলোতে ছেড়ে যায়, 9টা পর্যন্ত সময়ের মধ্যে ছেড়ে যায়। আর গ্রিন লাইন সাধারণত 3টা থেকে 3:30টার মধ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে দিনের বেলায়। এই একটি লঞ্চই বরিশাল থেকে যাতায়াত করে দিনের বেলা। কিন্তু গ্রিন লাইন আমরা দেখেছি যে বেশ কিছু যাত্রী এসেছিল, কিন্তু গ্রিন লাইন যাবে কিনা এটা এখন পর্যন্ত নিশ্চিত নয়। কারণ হচ্ছে গ্রিন লাইন নদী বন্দরের যে পল্টুনে সেখানে প্লেস করা হয়নি, আর কেউ এখন পর্যন্ত নিশ্চিত করে জানাতে পারেনি যে গ্রিন লাইন বরিশাল নদী বন্দর থেকে আজকে ছেড়ে যাবে কিনা। যাবে যে সেটাও কেউ বলছে না, যাবে না সেটাও কেউ বলতে পারতেছে না। তো এই অবস্থার মধ্যে চলছে। আর যেটা আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বরিশাল নদী বন্দরে কিন্তু সকাল থেকে বেশ কয়েকবার মিছিল হয়েছে। শেখ মোহাম্মদ আবুল হাশেম, উনি হচ্ছেন বরিশাল জেলা লঞ্চ মালিক সমিতির লঞ্চ শ্রমিক ইউনিয়নের সভাপতি, তার নেতৃত্বে বেশ কয়েকটি মিছিল হয়েছে নদীবন্দর এলাকায়। তখন আমরা তার কাছে জানতে চেয়েছিলাম মিছিল পরবর্তী ছোট্ট সমাবেশে তাদের আসলে কি অবস্থা, কোনো ধরনের আশার আলো দেখছেন কিনা। তারা একটা কথা বলেছেন যে এখন পর্যন্ত তারা কোনো আশার মুখ দেখছেন না, এবং তারা একটা কথা আমাদেরকে বলার চেষ্টা করেছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। আর এই সমস্যার সমাধানের লক্ষ্যে যা তারা চাচ্ছেন সেটা হচ্ছে নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 10,000 টাকা নির্ধারণ সহ মজুরি কাঠামো ঘোষণা, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহের পরিকল্পনা বাতিল, নৌযান শ্রমিকদের সার্ভিস বুক প্রদান সহ যতগুলো ধরনের 15টি বিভিন্ন ধরনের 15টি দাবি রয়েছে তাদের। এবং এই দাবিগুলো যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মোটামুটি বরিশালের নৌ ধর্মঘট বা নৌ কর্মবিরতির শ্রমিকদের কর্মবিরতির সর্বশেষ। আমরা এখন ফিরছি স্টুডিওতে। ইশরাত। দর্শক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। রাজধানী সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সজল দাস এবং বরিশাল নদী বন্দর থেকে সহকর্মী ফিরদাউস সোহাগ। মজুরি নির্ধারণের জটিলতার কারণে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ধর্মঘটের অবসান হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আজ কিংবা আগামীকালের মধ্যে সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এখন যেটা রয়েছে সেটি হলো মজুরি।
মজুরির বিষয়টি কিন্তু সরকারের সঙ্গে সম্পৃক্ত না। মজুরির বিষয়টা হলো যে মালিকরা মজুরি দেবে, কিন্তু মালিক পক্ষ তাদের অবস্থানে অনড় আর শ্রমিক পক্ষ তাদের অবস্থানে অনড়। তারপর আমি আহ্বান করেছি আপনাদের তো একসময় সমাধান করতে হবে, হয়তো হয়ে যাবে দু একদিনের মধ্যে, আরেকবার তাদের নিজেদের মধ্যে উপলব্ধি হয়তো আসবে, সেই উপলব্ধি বোধ জাগ্রত হোক এটাও আমি আশা করি, এবং আশা করি তারা যেন দু একদিনের মধ্যে এটা সমাধান করে। দুপুরের সময় আরো থাকছে নানা বিতর্কে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সাড়া মিলছে না গ্রাহকদের। প্রক্রিয়াটি আরও নিরাপদ করার পরামর্শ প্রযুক্তিবিদদের। আজ মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। সে সময়টাকে কাজে লাগাতে ক্লান্তিহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশন। ফারুক আহমদের তথ্য এবং কৃষ্ণকান্তদের ছবিতে ডেস্ক রিপোর্ট। ইউপি নির্বাচন উপলক্ষে শেষ সময়টিকে কাজে লাগাতে চাঁদপুরের ফরিদগঞ্জের 14টি এবং হাজীগঞ্জের 11টি ইউনিয়নে মাইকিং, পোস্টার আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বৈশাখের কাঠফাটা গরমের মধ্যেও প্রার্থীদের নিয়ে চায়ের দোকানগুলোতে চলছে আলোচনার ঝড়। তবে সৎ, যোগ্য ও সুখে দুঃখে যাকে কাছে পাবেন এমন ব্যক্তিকে জনপ্রতিনিধি করতে চান ভোটাররা। এবার আমার ভোটটা যোগ্য প্রার্থীকে দিয়ে যোগ্য পাত্রে ভোটটা আমি প্রদান করব। একজন সৎ প্রার্থী চাই যা উন্নয়ন করার জন্য। সরকার দলের প্রার্থী অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় আছেন বিএনপি প্রার্থী। অনেক ভয়ভীতিতে আছি, তবু আমি পরোয়া করি না। এলাকার জনগণ আমার সাথে আছে, ভোটাররা আমার সাথে আছে। যারা আমাকে ভোট দিবে তারাই তাদের ভোট পাহারা দেবে ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারা যে অব্যাহত রাখার জন্য মানুষ এমনিতেই নৌকা মার্কা প্রতীকে ভোট দিবে। নির্বাচনের সমন্বয়ের দায়িত্বে থাকা প্রশাসনের এই কর্মকর্তা জানালেন, ভোটের পরিবেশ পরিস্থিতি সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রার্থীদেরকে নিয়ে একটা বৈঠক করেছি, তারা যাতে আচরণবিধি মেনে চলে। এছাড়াও আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের রিটার্নিং অফিসার যারা আছেন সবাই মোটামুটি সতর্ক আছে। দুটি উপজেলার 25টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে 109 জন এবং সাধারণ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1048 জন প্রার্থী। সময় সংবাদ, চাঁদপুর। শেষ দিনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুরে আছেন রিপোর্টার তানিন মেহেদি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, জেলার 8টি ইউনিয়ন পরিষদে 23 এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা অর্থাৎ আজকে শেষ হচ্ছে 21 তারিখে। এবং আজকে শেষ দিনের নির্বাচনী যে প্রচারণা আমরা সকাল থেকে দেখেছি যে শ্রীপুর উপজেলার যে 8টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই ইউনিয়নগুলোতে চেয়ারম্যান প্রার্থী যারা রয়েছেন তাদের যে প্রচারণা, তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা শেষ মুহূর্তে ভোট চাইছেন। পাশাপাশি দেখেছি যে তাদের যে নির্বাচনী প্রচারণা কেন্দ্রগুলো রয়েছে সেই নির্বাচনী প্রচারণা কেন্দ্রগুলোতে তাদের যে কর্মী এবং সমর্থক যারা রয়েছে নির্বাচনের যে বিভিন্ন ছোট ছোট কমিটি, তারা সেখানে বসে নির্বাচনের বিভিন্ন কৌশল নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। এবং আমরা এর পাশাপাশি দেখেছি যারা ইউপি সদস্য প্রার্থী রয়েছেন তাদের মধ্যেও কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে বেশ উৎসাহ উদ্দীপনা, এবং আমরা দেখেছি যে ছোট ছোট উঠান বৈঠকের মাধ্যমে শেষ মুহূর্তে তাদের যে নির্বাচনী প্রচারণার কৌশল, নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা করছেন। এবং আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে কিন্তু নির্বাচনী প্রচারণার যে প্রস্তুতি, নির্বাচনী প্রচারণা সেগুলো চলছে। যদিও ভোটারদের মধ্যে আমরা দেখেছি ছোটখাটো কিছু শঙ্কা, কিছু উদ্বেগ কাজ করছে, কারণ আমরা তাদের সাথে কথা বলে যেমনটি দেখেছি যে গত 2 ধাপের নির্বাচনে ছোটখাটো কিছু সহিংসতা ঘটেছে দেশের বিভিন্ন প্রান্তের যে উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে। সেই কারণে ভোটাররা চাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে যাতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং সুষ্ঠুভাবে যাতে তারা নির্বাচনী কেন্দ্রে গিয়ে ভোট প্রয়োগ করতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং তাদের পছন্দের প্রার্থী যারা রয়েছেন তাদের পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারেন সেটি। রঞ্জন, জানিয়ে রাখছি যে এবার শ্রীপুর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে সেখানে মোট 2,67,000 ভোটার রয়েছেন এবং এর মধ্যে 35 জন রয়েছেন যারা চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও স্থানীয় যারা ভোটার রয়েছেন তারা যেমনটি বলছেন যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবং বিএনপি সমর্থিত যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তাদের মধ্যে। এর বাইরে ইউপি সদস্য পদে 328 জন প্রার্থিতা করছেন এবং এর পাশাপাশি সংরক্ষিত যে মহিলা আসন রয়েছে সংরক্ষিত মহিলা আসনে 88 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো রঞ্জন, এখনকার মতো এই ছিল নির্বাচনের এখানকার আমার কাছে থাকা সব শেষ খবর। রঞ্জন। দর্শক, গাজীপুরের শ্রীপুর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ দিনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী তানিন মেহেদি।
এদিকে তৃতীয় দফা ইউপি নির্বাচনের সহিংসতা মোকাবিলায় আরও কঠোর হতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার শাহনেওয়াজ। তিনি বলেন, বিশৃঙ্খলাকারী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে গত দুই ধাপে যে নির্বাচন হয়েছে তার চেয়ে শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে। আমরাও কঠোরভাবে এই কোন রকম সন্ত্রাসী কার্যক্রম দমনের জন্য নির্দেশ দিয়েছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা ভোট গ্রহণকারী যে কর্মকর্তা কর্মচারী আছেন কারো গাফিলতি আমরা সহ্য করব না। ভোট কেন্দ্রে আসতে কেউ বাধা প্রদান করলে সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এর আগে ইউপি নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেটি নিশ্চিত করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এই দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে যে দলটি ছিল, যে দেশের মানুষ ভাবতো যে বিএনপিকে ভাবতো, সেই দল এই শ্রেণীর নির্বাচনে তারা অংশ নেওয়ার কথা ঘোষণা দিলেও তারা আসলে নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যখনই আমরা একজন প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে তখনই হয়তো অন্য কোনো কেউ দাঁড়িয়ে গেলে তাদের পক্ষে অবলম্বন করেই তাদের ঘাড়ে সওয়ার হয়ে আসলে নির্বাচনের পরিবেশটা নষ্ট করার চক্রান্তে লিপ্ত আছে। সেই ব্যাপারেই আমরা সতর্ক করেছি, নির্বাচন কমিশনকে সতর্ক করেছি। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনা পাথর খনির সন্ধান পাওয়া গেছে। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ খনি থেকে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে উত্তোলন শুরু করা সম্ভব হবে বলেও জানান তিনি। বাংলাদেশের সর্ববৃহৎ লাইমস্টোন খনি আবিষ্কৃত হয়েছে। এটা প্রায় 50 কিলোমিটার জুড়ে এলাকা এবং 2214 ফিট মাটির নিচে পাওয়া গিয়েছে এবং ড্রিলিং এখনো চলছে। প্রায় 61 ফিট ড্রিল আমরা করে ফেলেছি। সারা বাংলাদেশে যতগুলো সিমেন্ট ফ্যাক্টরি আছে তারা যে লাইমস্টোন ইম্পোর্ট করেন তার সকল লাইমস্টোন এই খনি থেকে সাপ্লাই দেওয়া সম্ভব। সকল সিমেন্ট কারখানাকে দিয়েও আমরা বাইরে এক্সপোর্ট করার একটা সম্ভাবনা দিক থাকতে পারে। সবকিছু শেষ করতে আমাদের 1.5 থেকে 2 বছর লাগবে। এই ধরনের আন্ডারগ্রাউন্ড মাইনিং এ কত দ্রুত করা যায়, অনেক ধরনের টেকনোলজি আছে, সেগুলো নিয়ে আমরা হয়তো সম্ভাবনার দিক দেখব। গত বছরের 16 ডিসেম্বর থেকে সারা দেশে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু করে মোবাইল অপারেটরগুলো। এতে আঙুলের ছাপ নেয় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও প্রতারক চক্রের দ্বারা হয়রানির আশঙ্কা দেখা দেয় গ্রাহকদের মধ্যে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে বারবার আশ্বস্ত করলেও প্রযুক্তিবিদরা বলছেন জনস্বার্থেই ছাপ নেওয়া ডিভাইসটির তথ্য সংরক্ষণ ক্ষমতার বিষয়টি পরিষ্কার করা উচিত। আঙুলের ছাপ নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরুর পর থেকেই চলছে নানা বিতর্ক। গ্রাহকের স্বার্থহানির শঙ্কায় রিট হলে উচ্চ আদালত তা খারিজ করে এই পদ্ধতি বৈধ বলেই রায় দেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানায়, সংরক্ষণ নয়, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে দেখার জন্যই নেওয়া হচ্ছে আঙুলের ছাপ। আঙুলের ছাপ সংরক্ষণ হচ্ছে না এবং কোনোভাবেই কেউ এটি প্রমাণ করতে পারবেন না। এরই মধ্যে শেষ হয়েছে মোট গ্রাহকের প্রায় 50% সিম নিবন্ধন। 97% গ্রাহকই বেসরকারি মোবাইল অপারেটরের গ্রাহক। তাই এই সরকারি আশ্বাসের পরও একরকম অনাস্থার মধ্যেই সিম নিবন্ধন করছেন গ্রাহকরা। সরকারের প্রয়োজনে অনেক সময় সরকার রাখতে পারে, কিন্তু এখন অপারেটর কোম্পানিগুলো এটা রাখবে না, এটা নিশ্চয়তা কি? দেখেন, দায়িত্বশীল কিন্তু কেউ না। তো এখন এই বিপদটা আমি পড়ছি কিনা এটাও কিন্তু আমি এখন সন্দিহান। নিকটস্থ কাস্টমার কেয়ার যে আমার এই আঙ্গুলের ছাপটা নিয়ে আমাকে ক্ষতি করতে, সেটা আমি মনে করি সম্ভব করতে হবে, এই জন্যই করা। আঙ্গুলের ছাপ দিতে গিয়ে একটু তো নিজের মধ্যে কনফিউশন ছিল। 95% তথ্য যেগুলো এই ফোনের রেজিস্ট্রেশন হিসেবে নেওয়া হয়েছে, কাগজে নেওয়া আছে, সব ভুয়া। একটা দেশের টেলিকম অপারেটররা যদি এত বড় অন্যায় করতে পারে এবং তার সংশোধনী এখন করতে গিয়ে আমাদেরকে এই পরিমাণ পেইনটা পেতে হচ্ছে। তবে এই প্রক্রিয়াটি আরো স্পষ্ট ও নিরাপদ করার পরামর্শ এই যোগাযোগ প্রযুক্তিবিদের। যে ডিভাইসটা হাতের ছাপটা রেজিস্টার করছে
চেক করার জন্য সেই ডিভাইসটার কোনো স্টোরেজ ক্যাপাসিটি আসে কিনা। আর যদি স্টোরেজ ক্যাপাসিটি না থেকে থাকে তাহলে সরকারকে বলে দিতে হবে যে হ্যাঁ এটা বিএসটিআই ছাপযুক্ত ডিভাইস, এখানে কোনো জালিয়াতি হবে না। তাহলে কিন্তু জিনিসটা এই যে জনগণের যে আস্থা সংকট এটা সম্পূর্ণরূপে চলে যাবে। বিটিআরসি জানায় এই বছরের জানুয়ারি পর্যন্ত দেশে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা 13,19,56,000 আর এই নিবন্ধন কার্যক্রম চলবে 30 এপ্রিল পর্যন্ত। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। দেশে ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রতি বছর গড়ে 9,000 শিশু এ দুরারোগ্য রোগে আক্রান্ত হচ্ছে। মূলত খাদ্যে ভেজাল সহ দূষিত পরিবেশের কারণে এ হার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী হওয়ায় অনেক অভিভাবকই এর ধারাবাহিকতা রাখতে পারেন না। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 3.5 বছর বয়সী জাহিদের জামসেল ক্যান্সার ধরা পড়ে 2 বছর বয়সে। মাত্র 3 মাস চিকিৎসায় খরচ হয়ে যায় 2.5 থেকে 3 লাখ টাকা। কিন্তু বর্গাচাষী বাবা চিকিৎসার খরচ জোগাতে না পারায় প্রায় 10 মাস বন্ধ থাকে তার চিকিৎসা। একই অবস্থা 6 বছর বয়সী মানিকের পরিবারেরও। দেশে জাহিদ ও মানিকের মতো ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা প্রতি বছরই বাড়ছে। 2.5 থেকে 3 লাখ টাকা গেছে। পরে বাসায় গেছি, পরে 1 মাস পর চিকিৎসা, 3 বছরের কোর্স। এই জায়গায় থাকলে 1 সপ্তাহ থাকলে পড়ায় 50,000 টাকা যায়। এত টাকা খরচ করতাম পারি না দেহা আর আসি নাই। চিকিৎসা তো অনেক খরচ, কিন্তু আমার কষ্ট হইতেছে। সবার তো চাই আছে না চালাইতেছি, আর সামনে কি করা যায় তা তো বলতে পারি না। অজ্ঞতা ও সঠিক রোগ নির্ণয়ে দেরি হওয়ায় জটিল আকার নিয়ে অধিকাংশ অভিভাবক আসেন ডাক্তারের কাছে। আবার ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা বন্ধ করে দিতেও বাধ্য হন অনেকে। যত রোগীর চিকিৎসা করি তার থেকে 2 থেকে 3% বেশি আমরা প্রাথমিক অবস্থায় পাই না। প্রথমে এরা যায় হোমিওপ্যাথিকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, তারপরে এরা ডাক্তারের কাছে যায়। আমাদের যে পেশেন্টগুলো আসে তাদের ওই ফ্যামিলিয়াল স্ট্যাটাসগুলো অত বেটার থাকে না। ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো যে ক্যান্সার যে ভালো হয়, তারা ক্যান্সার শোনার পরে মনে করে যে এই বাচ্চার ভালো হবে না। ক্যান্সারের ট্রিটমেন্টে টোটালি ডিপেন্ড করে হচ্ছে এই কম্বিনেশন থেরাপি, আমাদের সার্জারি, তার সঙ্গে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি। তো ওনারা দেখা যাচ্ছে মাঝপথে চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন শিশুদের 5% বংশগত কারণে আর 95% ক্যান্সারে আক্রান্ত হচ্ছে খাদ্যে ভেজাল সহ প্রতিকূল পরিবেশের কারণে। অনেক সময় খাদ্যে ভেজাল কিংবা অনেক সময় প্রিজারভেটিভ কিংবা অন্য কালার্ড জিনিস খাওয়ার জন্য কিন্তু ক্যান্সারের এটা বেড়ে গেছে। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে 75% ক্ষেত্রে ক্যান্সার নিরাময় সম্ভব বলেও জানান বিশেষজ্ঞরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর। আসরের 15তম ম্যাচে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে গুজরাট আছে টেবিলের 2 নম্বরে। সমান সংখ্যক ম্যাচে মাত্র 2 পয়েন্ট নিয়ে টেবিলের 7 নম্বরে রয়েছে মুস্তাফিজুর হায়দ্রাবাদ। দুদলের ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে হারে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর সাকিবের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষেও জয়ের মুখ দেখেনি কাটার মাস্টার মুস্তাফিজের দল। তবে তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 7 উইকেটে জয় তুলে নেয় হায়দ্রাবাদ। ফলে 3 ম্যাচে 2 হার নিয়ে টেবিলে খুব একটা ভালো অবস্থানে নেই মুস্তাফিজরা। টানা 3 ম্যাচের 3টিতে জয় তুলে ফুরফুরে মেজাজে আছে গুজরাট। তাই তারা এই ম্যাচেও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে। দুর্ঘটনা এড়াতে সিলেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ 30টি ভবন চিহ্নিত করে ভেঙে ফেলার কাজ শুরু করেছে। সকালে এই অভিযানে নগরীর তাঁতিপাড়া আবাসিক এলাকার 3 তলা একটি ভবন ভাঙার কাজ শুরু হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত সবকটি ভবন পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে। ইকরামুল কবিরের তথ্য, দিগেন সিংহের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। 30টি ভবনের মধ্যে নগরীর তাঁতিপাড়া 3 তলার একটি ভবনও রয়েছে। এই আবাসিক ভবনের মালিককে নোটিশ দেওয়ার পর গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এই ভবনটি পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়েছিল। 4 জানুয়ারি এবং 13 এপ্রিল দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পের পর সিলেট সিটি কর্পোরেশন নগরীর বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণের কাজ শুরু করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি দল নগরীর 30টি সরকারি বেসরকারি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেন। আমাদের ইঞ্জিনিয়ারদের পরীক্ষা করেছি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দহির বিন আলমকে নিয়ে আসছি। উনি এটাকে ড্যামেজ বিল্ডিং হিসেবে এবং ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছেন এবং রিমুভ করার
করার জন্য বলেছেন, যার কারণে আমরা কয়েকটা নোটিশ দিয়েছি আমাদেরকে এবং চূড়ান্ত নোটিশ দিয়েছি 20 তারিখের মধ্যে খালি করার জন্য। মালিক পক্ষ সে উদ্যোগ নিয়েছে, আমাদেরকে সহযোগিতা করেছে এবং তারই হিসাবে আজকে 21 তারিখ আমাদের নির্ধারিত দিন ছিল এটা ভাঙ্গার, এবং সেই তারিখ অনুযায়ী আমরা আজকে ভাঙ্গার কার্যক্রম পরিচালনা করতেছি। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানালেন, অন্যান্য ভবনগুলো একইভাবে ভেঙে ফেলা হবে। যে সমস্ত ঘরবাড়িগুলো ভূমিকম্প প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে গড়ে উঠেছে, এগুলো আসলে মানুষের বসবাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আমরা এই ব্যক্তি মালিকানাধীন ভবন বারবার নোটিশ দিয়েছি, বারবার বলেছি তারা মালিক কর্ণপাত করছেন না। আমরা চূড়ান্ত নোটিশ দিয়ে আজকে ভাঙ্গার কাজ শুরু করেছি। আমরা পর্যায়ক্রমে অন্যান্য ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙবো। সিলেট সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ভূমিকম্পের 1 নম্বর বলয়ে থাকায় সব সময় এই অঞ্চল ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সময় সংবাদ, সিলেট। দর্শক, এই মুহূর্তে সিলেটের তাঁতিপাড়ায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইকরাম, ইরশাদ, আপনি শুনছিলেন যে সিলেটের যে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভূমিকম্প জোন হিসাবে সিলেটে চিহ্নিত আছে। দীর্ঘদিন থেকে প্রায় 200 বছরের ইতিহাসে সিলেটকে ভূমিকম্প 1 নম্বর জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পাশাপাশি গত 4 জানুয়ারি এবং 13 এপ্রিল যে দুটি ভূমিকম্প হলো, তারপরে সিলেটের মানুষের মধ্যে, সিলেটের জনগণের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছিল। সেই আতঙ্কেরই পাশাপাশি এই যে সিলেট সিটি কর্পোরেশন 30টি ভবন চিহ্নিত করেছে, তার মধ্যে এই ভবনটি ভাঙা হচ্ছে। সবকিছু মিলে সিলেট অঞ্চলে যে ভূমিকম্প নিয়ে সবার মধ্যে জল্পনা কল্পনা এবং আতঙ্ক, সেই আতঙ্কেরই একটি অংশ বলা যেতে পারে আজকে সিটি কর্পোরেশন যে ভবনটি ভাঙার উদ্যোগ নিয়েছে। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি যে ঈশ্বর, দেখেন আপনি এই ভবনটি পার্শ্ববর্তী ভবনের সাথে হেলে পড়েছে। গত 4 জানুয়ারির ভূমিকম্পের পর ধীরে ধীরে এই ভবনটি এই ভবনের উপর হেলে পড়ে। এই ভবনটি কতটাই যে ঝুঁকিপূর্ণ ছিল এই অবস্থা থেকে আমরা বুঝতে পারি। এবং সিটি কর্পোরেশন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে সিলেট নগরীর বিভিন্ন ভবন পরীক্ষা নিরীক্ষা করে 30টি ভবনকে তারা ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে। এবং এই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করার পরপরই প্রত্যেকটি ভবনকে তারা নোটিশ দিয়েছে এবং এই নোটিশের আলোকেই আজকে এই ভবনটি ভাঙা হচ্ছে। এবং সকাল থেকে আমরা দেখেছি যে এই ভবনটির ভাঙার প্রায়, যেটা জেনেছি এখানে যারা সংশ্লিষ্ট আছে তারা বলেছে প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে এবং আজকে বিকালের মধ্যেই এই ভবনটি পুরো মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এইভাবে সিলেট নগরীতে আরো বেশ বড় বড় কিছু ভবন আছে, যেমন মধুবন সুপার মার্কেট, সিটি সেন্টার সহ বেশ কিছু মার্কেট, সরকারি এবং আধা সরকারি প্রতিষ্ঠানের ভবন রয়েছে যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ, সেগুলি ভাঙ্গার ব্যবস্থা করা হবে। এবং এই ভাঙ্গার পরে যে ভাঙ্গার কাজ চলছে, এখানে আমরা জনগণের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটি স্বস্তি ভাব আমরা লক্ষ্য করেছি। স্বস্তি ভাবের কারণ হচ্ছে গিয়ে যে যারা আছে জানমালের নিরাপত্তার মধ্যেই তারা থাকবে যদি ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলা হয়। এবং এইভাবে সিটি কর্পোরেশনের প্রকৌশলীরা বলেছেন যে কোনোভাবেই সিলেট নগরীকে আর ঝুঁকিপূর্ণ রাখা যাবে না। সিলেট নগরবাসীর যাতে ঝুঁকিপূর্ণ না থাকে সেই জন্য তারা সকল ব্যবস্থা করবেন এবং সকল ব্যবস্থার আলোকেই এই ভাঙ্গার কাজ চলছে। এবং আমরা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন যে আজ থেকে যে কাজের উদ্বোধন করা হলো অর্থাৎ শুরু করা হলো, ধীরে ধীরে এরপর একটি প্রত্যেকটি ভবনকে ভেঙে ফেলা হবে, এই ঝুঁকির মুক্ত করা হবে সিলেট নগরীকে এবং সিলেট নগরবাসীকে। এইভাবেই আগামীতে যদি কোনো ধরনের ভূমিকম্প হয় যাতে সিলেট নগরবাসীর প্রত্যেকটি মানুষ যাতে নিরাপদে থাকে সেই ব্যবস্থাই করবেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। ইসরাত, এই ছিল সিলেট নগরী ঝুঁকিপূর্ণ ভবন ভাঙ্গার সর্বশেষ খবর। দর্শক, সিলেটের তাঁতিপাড়া থেকে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার কাজের অগ্রগতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। দুপুরের সময় আরো থাকছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ চলছে। মুর্শিদাবাদে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে এক সিপিএম কর্মী নিহত। গার্মেন্টস খাতের সুশাসন প্রতিষ্ঠায় 102টি উদ্যোগের মধ্যে 78টি উদ্যোগ পুরোপুরি বাস্তবায়ন ও সন্তোষজনক অগ্রগতি হয়েছে বলে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানের প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যতদিন রানা প্লাজা ধসের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনা না হবে ততদিন সব অর্জন অর্থহীন হবে। 102টি উদ্যোগ ছিল 63টি ক্ষেত্রে। 77% উদ্যোগ হয় পুরোপুরি বাস্তবায়িত হয়েছে অথবা সন্তোষজনকভাবে অগ্রগতি হয়েছে। কাজে আমরা বলছি এটা আমাদের সার্বিক অগ্রগতি ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সন্তোষজনক।
যতই সুশাসনে অগ্রগতির ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যতদিন পর্যন্ত রানা প্লাজা ধসের জন্য দায়ী যারা, তাদেরকে বিচার আয়তায় আনা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত এই অগ্রগতি কিন্তু অর্থহীন হবে। রাজধানী গোলাপবাগ এলাকা থেকে দেশীয় অস্ত্র, বিভিন্ন সময়ে চুরি করা 40টি মোবাইল ফোন ও ল্যাপটপ সহ 18 ডাকাত সদস্যকে আটক করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। সকালে নগরীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গোলাপবাগ এলাকার 6তলা একটি বাড়িতে অভিযান চালায় যাত্রাবাড়ী থানা পুলিশ। অভিযানে ওই 18 ডাকাত সদস্যকে আটক করা হয়। যেই মোবাইল ফোনে কথা বলে গাড়ির দরজার দিকে যদি তার হাতটা থাকে তখন থাবা দিয়ে তার ফোনটা নিয়ে যায়। অনেক সময় রিক্সাকে ফলো করে, 2-3 জন রিক্সার সামনে দাঁড়িয়ে তারা সালাম দিয়ে বলে যে ভাই আপনি অমুক না, তো এরকম একটা পরিচিতির ভাব নিয়ে তার সঙ্গে কথাবার্তা শুরু করে এবং মুহূর্তের ভিতরেই তারা তাকে জাপটে ধরে তার কাছে ভ্যানিটি ব্যাগ, তারপরে হচ্ছে ল্যাপটপ, মোবাইল ফোন, এই জাতীয় জিনিসপত্র যা আছে নিয়ে যায়। আরো টিম আছে যারা বিভিন্ন জায়গাতে রেখে হারুন তাদেরকে দিয়ে অপারেট করায়। তার মানে হারুনই হচ্ছে মাস্টারমাইন্ড। নদী দূষণ বন্ধে শিল্প কারখানায় অর্থায়নের আগে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দূষণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানিয়েছেন পরিবেশ আইনজীবী সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে ঢাকার বছিলা সংলগ্ন বুড়িগঙ্গা তীরে কয়েকটি পরিবেশবাদী সংগঠন আয়োজিত নাগরিক সমাবেশে তিনি বক্তব্য রাখেন। এতে নদী তীরবর্তী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে হাজারীবাগ ট্যানারি দ্রুত স্থানান্তরের পাশাপাশি শিল্প কারখানাকে দূষণ নিয়ন্ত্রণের আহ্বান জানান বক্তারা। বুড়িগঙ্গার পাশাপাশি ঢাকাকে বসবাস উপযোগী করতে সরকারের নীতি নির্ধারকদের যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার উপর জোর দেন তারা। পরিচালনা করার জন্য, আর্থিক লাভবান হওয়ার জন্য এই যে ব্যাংকগুলোর অর্থায়নের নীতিগুলো, এগুলো মারাত্মক ত্রুটিযুক্ত বলেই আসলে এই রকম প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর তাদের কর্মকাণ্ড চালনা করতে পারে এবং এদেরকে বন্ধও করা যায় না এই কারণে যেটা তো ব্যাংকের লোন নিয়ে বসে আছে। কেবল চিন্তা করেন যে যেই শিল্প প্রতিষ্ঠান তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত, সেই শিল্প প্রতিষ্ঠান নিজের দূষণ নিজে নিয়ন্ত্রণ করতে পারে না। এই যে প্রবল পরাক্রমশালী শিল্পপতিরা যারা দূষণ করছেন, সবাই করছেন আমি বলছি না, তাদের কাছে তো জনগণের ভয়েসের কোনো মূল্য নেই, সরকারের কাছে পৌঁছায় না। সরকার নানা ধরনের হিসাব কিতাব করছেন। এই নদী দূষিত হচ্ছে আশপাশের কিছু শিল্প কারখানার জন্য, যার জন্য দায়ী কিছু মুনাফা লোভী মানুষ আমাদের সমাজে, এবং যারা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন, তাদের প্রশ্রয় পাচ্ছে। আইন অনুসারে বাধ্যতামূলক হলেও পর্যটন নগরী কক্সবাজারে গড়ে ওঠা 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের বেশিরভাগেরই নেই সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বা এসটিপি। এতে হাজার হাজার টন বর্জ্য নির্গত হয়ে বিষিয়ে তুলছে পরিবেশ। আর তাই এসটিপি না থাকা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে পরিবেশ অধিদপ্তর। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোনো নিয়ন্ত্রণ নেই, তাই কক্সবাজারে একের পর এক গড়ে উঠেছে হোটেল, মোটেল ও রিসোর্ট, যার বেশিরভাগই সৈকতের কাছাকাছি। বছরে শহরটিতে পর্যটন সমাগম হয় প্রায় 10 লাখ, যার অন্তত 6 লাখই ভিড় জমান পর্যটন মৌসুমে। সে সময় 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের সৃষ্টি হয় হাজার হাজার মেট্রিক টন তরল বর্জ্য। কোনো পরিশোধন ছাড়াই খাল নালা হয়ে এসব বর্জ্য পড়ছে সাগরে, নষ্ট হচ্ছে পরিবেশ। বিস্ময়কর হলেও সত্য, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে মাত্র 6টি হোটেলে, তাই সবাইকে নিয়মের মধ্যে আনতে মাঠে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গত 2 বছর ধরেই তাদেরকে বিভিন্ন রকম নোটিশ, তাদেরকে নির্দেশনা দিচ্ছিলাম এবং তারা এটা করতে পারে নাই বা ব্যর্থ হয়েছে। সেটা হচ্ছে যে নিজেদের কিছু সদিচ্ছারও অভাব আছে। হোটেল মালিকরা বলছেন বরাদ্দ পাওয়া প্লটের পুরোটাতে স্থাপনা রয়েছে, তাই কেন্দ্রীয়ভাবে এসটিপি করা দরকার। একটা পরিকল্পিত প্ল্যান তৈরি করে সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে পারি আমরা, এটা ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। এখন যদি এটা এসটিপিটা হোটেল ইন্ডিভিজুয়ালি করতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকের হোটেলের মূল স্ট্রাকচার ভেঙে করতে হবে। অবশ্য পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে এসটিপি করা হবে। জেলা প্রশাসনকে আমরা একটা জায়গা ডিমার্কেশন
নির্দেশনা করে দিয়েছি যে সেন্ট্রাল এসটিপির জন্য এটা খুব উপযুক্ত জায়গা। এই জায়গাতে সেন্ট্রাল এসটিপি করলে দ্রুত ওয়েস্টগুলো কালেকশন করা যাবে এবং ট্রিটমেন্টের সুবিধা হবে। এখন থেকে এসটিপি বাস্তবায়ন ছাড়া নতুন কোনো হোটেল নির্মাণ করতে দেয়া হবে না বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদ, কক্সবাজার। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্যে বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। মুর্শিদাবাদে নির্বাচনী সহিংসতায় একজন সিপিএম কর্মী নিহত হয়েছেন বলেও জানায় এনডিটিভি। তৃণমূল ও সিপিএম নেতাকর্মীরা সহিংসতার জন্য একে অপরকে দায়ী করেছে। আজকের ভোট উপলক্ষে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর 1 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। পশ্চিমবঙ্গে 6 দফার বিধানসভা নির্বাচনের প্রথম 2 পর্বে মোটামুটি শান্তিপূর্ণ ভোট গ্রহণ হলেও তৃতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সহিংসতা। সকালে ভোট গ্রহণ শুরু হতে না হতেই মুর্শিদাবাদের ডোমকল কেন্দ্র দখল নিয়ে তৃণমূল, কংগ্রেস ও সিপিএম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় সিপিএম এর একজন এজেন্ট গুলিতে নিহত হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। তৃণমূল এই হত্যাকাণ্ডের দায় অস্বীকারের পাশাপাশি নিহত এজেন্টকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। মুর্শিদাবাদের বেলেঘাটা ও বেলগাছিয়াতেও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানায় তৃণমূলের নেতাকর্মীরা বেলগাছিয়ার অন্তত 5টি বুথে বিরোধী দলের এজেন্টদের প্রবেশে বাধা দেয়। বর্ধমান ও নদিয়াতেও তৃণমূল কর্মীরা সহিংসতা চালায় বলে অভিযোগ বিরোধীদের। পুলিশ এসে কিছু বলছে না, পুলিশ রাউন্ড দিয়ে চলে যাচ্ছে। এখানে কলোনি পাড়ার লোককে একটাও সিপিএম এর লোককে ভোট দিতে যায়নি, টিএমসির লোকে ভোট দিচ্ছে। টিএমসির লোক অস্ত্র সহ এসে রাত্রে বলছে ভোট দিতে যাস তাহলে রাত্রে তোদেরকে বুঝিয়ে নেবো। এখানে 2টো বম হয়, তারপরে এখানে বম্বিং হয়। বম্বিং হওয়ার পর আমি থানাকে ফোন করি, থানা ফলে মোটামুটি 1.5 ঘন্টা পরে আসে। আসার পরে রাউন্ডে চলে যায়। চলে যাওয়ার পরে এরা প্রত্যেকজন বাড়িতে গিয়ে প্রত্যেকটা বাড়িতে ঢুকে এটাকে শাসন গঠন করছে। তবে অনেক জায়গায় এর বিপরীত চিত্র দেখা গেছে। কঠোর নিরাপত্তায় সুষ্ঠুভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন কলকাতার ভোটাররা। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোট দিতে পারায় আমার ভালো লাগছে। এখানে কোনো সমস্যা চোখে পড়েনি, একদম ঠিকঠাক। আমাদের গ্রামে অনেকদিন ধরেই বিদ্যুৎ নেই। দুঃখের বিষয় হলো ভোটের আগে প্রার্থীরা অনেক প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে তা আর পূরণ করেন না। পশ্চিমবঙ্গের তৃতীয় দফার বিধানসভা নির্বাচনে কলকাতার 7 আসন সহ মুর্শিদাবাদ, নদিয়া ও বর্ধমানের মোট 62টি আসনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট নেওয়া হবে বলে জানায় গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। স্প্যানিশ লিগের খবর। ঘরের মাঠে ভিয়ারিয়ালের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে ভালো মতোই টিকে রইল রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালকে 3-0 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র 1 পয়েন্ট কম 78 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে অবস্থান করছে মাদ্রিদিস্তানরা। এদিকে টানা 3 ম্যাচে হারের পর সুয়ারেজের 4 গোলে দেপোর্তিভো লা করুনাকে 8-0 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকে ভিয়ারিয়ালের বিপক্ষে অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। তবে গোলে দেখা পেতে কিছুক্ষণ অপেক্ষা করতে হয় রোনালদো বেনজেমাদের। অবশেষে ম্যাচের 41 মিনিটে করিম বেনজেমা লিড আনেন রিয়ালের হয়ে। বিরতির পর ফিরে ম্যাচের 69 মিনিটে ভ্যাসকুয়েজের গোলে লিড দ্বিগুণ করে মাদ্রিদিস্তানরা। এরপর ম্যাচের 76 মিনিটে দানিয়েলো সিলভার বাড়ানো বল লুকা মদ্রিচ প্রতিপক্ষের জালে জড়ালে 3-0 ব্যবধানে এগিয়ে যায় জিনেদিন জিদানের দল। আর তাতেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। এদিকে দেপোর্তিভো লা করুনার মাঠে স্বাগতিকদের শুরু থেকেই চাপে রাখে বার্সেলোনা। ম্যাচের 11, 24, 53 ও 64 মিনিটে লুইস সুয়ারেজের এক হালি গোল, মাঝে 47 মিনিটে রাকিটিচের করা গোলে 5-0 ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। এরপর 73 মিনিটে মেসি, 79 মিনিটে বার্ত্রা ও 81 মিনিটে নেইমারের গোলে 8-0 ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিকের দল। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 15 দফা দাবিতে চলছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের লাগাতার ধর্মঘট। যাত্রীদের দুর্ভোগ, বিকেলে ত্রিপক্ষীয় বৈঠক। রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশেরও একটি চক্র জড়িত, শুনানি শেষে ফিলিপিন্সের সিনেটর ওসমেনা। এটি হ্যাকিং নয়, চুরি বললেন রাষ্ট্রদূত জন গোমেজ। মধ্যরাতে শেষ হচ্ছে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। সহিংসতা রোধে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হাত হতে ইসির নির্দেশ। ঝুঁকি
ঝুঁকিপূর্ণ 30টি ভবনের মধ্যে একটি ভাঙার কাজ শুরু করছে সিলেট সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে ভাঙা হবে বাকিগুলো। এবং নওগাঁর বদলগাছিতে দেশের বৃহত্তম চুনাপাথরের খনির সন্ধান। 1.5 থেকে 2 বছরের মধ্যে উত্তোলন শুরু, জানালেন প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।